দেখো, আজকে আমাদের টপিক আছে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব। এই কাব্যতত্ত্ব বিষয়টা নিয়ে আমি কিন্তু আগের দিন বলেছিলাম, যখন আমি পড়াই ভারতীয় কাব্যতত্ত্ব, তখন বলেছিলাম এই কাব্যতত্ত্ব কি, এটা আমার জানতে হবে আগে। কাব্যতত্ত্ব হচ্ছে তাই যেখানে কাব্যের উৎপত্তি, বিবর্তন এবং ক্রম বিকাশ নিয়ে আলোচনা করা হবে। কি বললাম? যে কাব্যতত্ত্ব তাই যেখানে কাব্যের উৎপত্তি, বিবর্তন ও ক্রম বিকাশ নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তাত্ত্বিক মত প্রদান করা হবে। ঠিক আছে, তা কিন্তু হচ্ছে না কাব্যতত্ত্ব। এবার দেখো, কিন্তু এই কাব্যতত্ত্বের দুটি কিন্তু ভাগ রয়েছে। এটা বলছে পাশ্চাত্য, আর এটা হচ্ছে প্রাচ্য। পাশ্চাত্য আর প্রাচ্য। পাশ্চাত্যের মধ্যে পড়ছে কিন্তু এই পোয়েটিক্স, বা এটা বলা হয় যে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, তাই তো। আর ওদিকে প্রাচ্যের মধ্যে পড়ছে কিন্তু ভারতীয় কাব্যতত্ত্ব। ঠিক আছে, তো আমাদের প্রাচ্যটা কিন্তু হয়ে গেছে, আমাদের ভারতীয় কাব্যতত্ত্ব কিন্তু হয়ে গেছে, আমাদের এই পাশ্চাত্য বা এই যে পোয়েটিক্সটা বাকি আছে, তাই তো। তো আজকে আমরা পোয়েটিক্সটা দেখবো। এবার মনে রাখবে, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, এই প্রাচ্য বা আমাদের ভারতীয় কাব্যতত্ত্ব কিন্তু কি না বেদকে কিন্তু কেন্দ্র করে হচ্ছে, বৈদিক ভাষার কেন্দ্র করে হচ্ছে। ঠিক আছে, বৈদিক সংস্কৃত ভাষাকে কিন্তু কেন্দ্র করে তো হয়েছিল। আর এদিকে পাশ্চাত্য এই যে কাব্যতত্ত্ব, তা কিন্তু কিসে হচ্ছে বলতো, তা যে গ্রিক সাহিত্য বা গ্রিক ভাষা কিন্তু কেন্দ্র করে হচ্ছে। গ্রিক সাহিত্য বা গ্রিক ভাষাকে কেন্দ্র করে বা আশ্রয় করে হচ্ছে এটা। ঠিক আছে, তো ওখানে যেমন আমাদের বেদকে আশ্রয় করে হয়েছে, তার বেদ কিন্তু আর এই গ্রিকে কিন্তু ওই হোমারের ইলিয়াদ ও ওডিসি ছাড়া তো আর কিছু নেই। তো ওখানে ওটা কিন্তু কেন্দ্র করে কিন্তু এখানে বিষয়টা আসবে। ঠিক আছে, তোমার দেখবে এখানে বলা হবে ওই যে কোনো জায়গায় কিন্তু ইলিয়াদ আর ওডিসি কিন্তু প্রসঙ্গ থাকবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ইলিয়াদ ও ওডিসির কিন্তু প্রসঙ্গ অনুসারে এটা করা হবে। গেল, বোঝা গেছে কি বললাম কাব্যতত্ত্বের বিষয়টা কি। তাহলে এটা হচ্ছে না সেই কাব্যতত্ত্বের পাশ্চাত্য ভার্সন। ঠিক আছে, বা পাশ্চাত্য কিন্তু মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ বলতে পারো। ঠিক আছে, তো দেখো এবারে এইখানে প্রথম আছে অনু, এখানে দেখো প্রথমে আসবে কি না অনুকরণ। অনুকরণটা কি দেখে নি। তো অনুকরণ, আমি কাউকে অনুসরণ করছি, তাকে দেখে আমি তার মতো কিছু করার চেষ্টা করছি। ঠিক আছে, ধরো তুমি কাউকে দেখলে যে নেট জেআরএফ পাস করেছে বা নেট পাস করেছে, তুমি তাকে দেখে তুমি নেট পাস করার চেষ্টা করছো। ঠিক আছে, এটা হচ্ছে অনুকরণ। কেউ কবিতা লিখেছে, তুমি তাকে দেখে তুমি কবিতা লেখার চেষ্টা করছো, অনুকরণ। কেউ অভিনয় করছে, তুমি তাকে দেখে অভিনয় করার চেষ্টা করছো, তুমি কিন্তু অনুকরণ করছো। সহজ করে বললে, যখন আমাদের জন্ম হয় তখন মা যখন আমাদের বলে যে আমি আমার আমি তোমার মা, তুমি মা বলো মা বলো, তখন কিন্তু আমি মায়ের সে অনুকরণটা করি, আমরা যে মা বলে ডাকি, মা বাবা বলে ডাকি, তাই তো। তো এগুলো কিন্তু কিনা অনুকরণ সব। তার এটা কিন্তু অনুকরণ। অনুকরণ যদি আমি কারো কিছু দেখে কাউকে ফলো করে আমি তার মতো কিছু বলার চেষ্টা করব বা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে এই যে মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি এবং দ্বিতীয়রামায়ণ কাব্য, বাঁশি বাজানো, কিথারা বাজানো, এসব হচ্ছে কিছু হচ্ছে সাধারণভাবে অনুকরণ বলা হচ্ছে। কি বললাম, যে মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি এবং দ্বিতীয়রামায়ণ কাব্য, বাঁশি বাজানো, কিথারা বাজানো, এই সব কিছু হচ্ছে না সাধারণভাবে কিন্তু কি না অনুকরণ বলা চলে এগুলো। এবার দেখো আসছে না, তাহলে এগুলো তুমি বলবে স্যার মহাকাব্য তো একজন প্রথম থেকে লিখছেন, তার এটা কি করে অনুকরণ হয়? তো এবার দেখো, এই যে যারা মহাকাব্য লিখছে, উনি কোনো বিষয়কে দেখে লিখছে বা কোনো বিষয়কে কেন্দ্র করে লিখছে। যেমন ধরো, যারা উপন্যাস লিখছেন তারা কোনো সমাজকে দেখে সমাজ থেকে কিন্তু কোনো তথ্য নিয়ে লিখছেন, সমাজ থেকে কোনো কিছু মানে বিষয়কে নিয়ে লিখছেন। ঠিক আছে, বা সমাজে কোনো কিছু প্রত্যক্ষ করে তার থেকে লিখছেন। ঠিক আছে, ঠিক তেমনি কোনো যারা উপন্যাস লিখছেন তারা কিন্তু, বা যারা মহাকাব্য লিখছেন তারাও কিন্তু কিনা সমাজের থেকে কিন্তু তার উপাদানটা নিচ্ছেন, তাই তো। এবং তাকে কিন্তু কিনা তিনি কিন্তু তার রচনার মধ্যে কিন্তু কি হচ্ছে না কনভার্ট করছেন, তাই তো। তো এবারে কিন্তু সেটাই। তো এখানে দেখবে যে এই যে ইলিয়াদ ওডিসি, এটা তো আর ওই আকাশ থেকে আসেনি বা ঝরে পড়েনি। এখানে কিন্তু কি না কবি বা শিল্পী বা এই সাহিত্যিক বলতে পারো, এরা কিন্তু সমাজের
বিষয়টাকে কিন্তু তার লেখার মধ্য দিয়ে, তার লেখনের মধ্য দিয়ে কিন্তু একটা অন্য মাত্রা দিয়েছেন এখানে, তাই তো? এটা কিন্তু অন্যভাবে কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছেন এবং সকলে বোধগম্য করে, মানে সকলের মানে হৃদয়গম্য করে কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছেন, ঠিক আছে? তো এখানে ঠিক তেমনি মহাকাব্য, ট্র্যাজেডি, কমেডি এবং দ্বিতীয়রামব কাব্য, বাঁশি বাজানো, কিথার বাজানো সব কিন্তু হচ্ছে না অনুকরণ বলা হচ্ছে এখানে, ঠিক আছে? এবার দেখো এই যে এই অনুকরণটা হবে, এরা কিন্তু পরস্পর থেকে তিনভাবে পৃথক হতে পারে। কোনগুলো? না এই অনুকরণগুলো, ঠিক আছে? কি কি? না তাদের মাধ্যমে, কিংবা বিষয়বস্তুতে, কিংবা অনুকরণের রীতিতে, ঠিক আছে? তাহলে মাধ্যমে বলতে ধরো কেউ অনুকরণ করছে ধরো নাচের মাধ্যমে, কেউ ধরো করছে গানের মাধ্যমে, কেউ ধরো করছে অভিনয়ের মাধ্যমে, তাহলে এগুলো মাধ্যম হয়ে গেল, ঠিক আছে? আর কি না বিষয়বস্তুতে, এবার ধরো সমস্তটা আর একই হবে না, সব তো আর একই হবে না, না তার বিষয়বস্তু ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো যে অভিনয় করছে তার কিন্তু ধরো বিষয়বস্তু আলাদা হতে পারে, ঠিক আছে? যে গান করে তার কিন্তু বিষয়বস্তু আলাদা হতে পারে, তার তো একই হবে না। তো কিনা এখানে বিষয়বস্তু কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আর কি না অনুকরণ রীতিতে, মানে কিভাবে কোন রীতিতে আমি অনুকরণ করছি। ধরো আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়লাম, আমি তার মতো করে লেখার চেষ্টা করছি, তার রীতিতে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটা কিন্তু না রীতিতে কিন্তু মানে যা স্টাইলটা আর কি, স্টাইলটা কেমনভাবে করবো। ধরো আমি একটা ঘরের কিন্তু নকশাকে অনুকরণ করছি, তার স্টাইলটা আমি তার মতো করে করছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু না অনুকরণ করা হচ্ছে এখানে। তো এগুলো মনে রাখবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই অনুকরণটা তিনটা মানে পৃথক যে ভাগ বলে কি কি, মানে অনুকরণের যে পরস্পরকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, পৃথক ভাগ করা, তা বলে কি কি কিন্তু আসবে। এই যে অনুকরণ যে বিষয়টা, তার যে পরস্পর থেকে তিন ভাবে পৃথক, এটা কি কি, এগুলো এটা কিন্তু পরীক্ষায় আসবে। কি কি? না মাধ্যম, বিষয়বস্তু আর না রীতি, ঠিক আছে? মনে রাখবে। এবার দেখো আসছি না অনুকরণের মাধ্যম, প্রথমটা যেটা বললাম, ঠিক আছে? তো আমি কি বললাম যে আমি কাকে মাধ্যম করে অনুকরণটা করছি, তা মাধ্যম হয়ে যাবে। ধরো আমি আমার ধরো ট্যালেন্ট আছে গানের মধ্যে, তো আমি গানটাকে মাধ্যম করে আমি এটা করছি, ঠিক আছে? আমার ধরো ট্যালেন্ট আছে কিন্তু কি না গানের মধ্যে, আমি ধরো হারমোনিয়ামকে মাধ্যম করে বা গিটারকে মাধ্যম করে করছি। বা আমার ধরো ট্যালেন্ট আছে ধরো লেখাতে, আমি কিন্তু কি না লেখাকে মাধ্যম করে করছি, বা আমাকে ওই পেশাটাকে মাধ্যম করে করছি, ঠিক আছে? তো এখানে যে মাধ্যমটাকে অবলম্বন করে কিন্তু এটা করা হবে অনুকরণে, তা হচ্ছে না মাধ্যম, ঠিক আছে? সহজ করে বললে, ইনি কিন্তু আর একটু ঘুরিয়ে বলছেন, অর্থাৎ ঝামেলা যাওয়ার দরকার নেই। তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে যাকে আমি আশ্রয় করে বা কেন্দ্র করে করব, তা হচ্ছে তার মাধ্যম, ঠিক আছে? এবার দেখো এখানে তিনি বলছেন যেমন ধরো কেউ নৈপুণ্যের সঙ্গে, আবার কেউ হচ্ছে নিতান্ত অভ্যাসের বশে অনুকরণ করছে। তো এবার বুঝবে কেউ নৈপুণ্যের সঙ্গে মানে যে কিন্তু নিপুণ, ধরো কেউ ছবি আঁকছে, সে খুব সুন্দরভাবে কিন্তু কোথায় কীরকম আছে সব কিন্তু পুঙ্খানুপুঙ্খ পায়টি ভাবে কিন্তু ফুটিয়ে তুলছেন। ধরো কেউ ছবি আঁকছেন, সে কিন্তু একটা ধরো মেয়ে বা একটা ছেলের কিন্তু পুরো কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিটেলসটা কিন্তু ফুটিয়ে তুলছেন, যে তোমার জন্য নৈপুণ্যের সঙ্গে তিনি করছেন, ঠিক আছে? আর কেউ করছেন কিন্তু নিতান্ত অভ্যাসের বসে, যেমন ধরো আমরা এই যে পড়াচ্ছি, আমরা কিন্তু অভ্যাসের বসে পড়াচ্ছি, কারণ পড়ি অভ্যাস হয়ে গেছে, তাই তো? তো আমরা কিন্তু অভ্যাসের বসে পড়াচ্ছি, আমরা কিন্তু ওই নৈপুণ্যের সঙ্গে করতে পারি কিনা বলতে পারি না বা পাচ্ছি না, ঠিক আছে? তো এটা হচ্ছে অভ্যাস সঙ্গে। তাহলে কেউ দীর্ঘদিন ধরে করছে, তার একটা অভ্যাস হয়ে গেছে, সে অভ্যাসের বসে সে কিন্তু কি করবে না, সে কিন্তু অনুকরণ করবে, ঠিক আছে? কখনো রং ও রূপের সাহায্যে, তো রংটা কিসে বললাম যে যেখানে ওই ছবি আঁকা হয় তো রঙের মাধ্যমে করা হচ্ছে, আর যেখানে রূপের সাহায্যে মানে কিনা যেখানে অভিনয় করা হবে, যেখানে অভিনয় করা হবে সেখানে রূপের সাহায্যে করা হবে, তাই তো? তো কখনো কণ্ঠস্বরের সাহায্যে মানে কিনা যেখানে গান গাওয়া হবে, তাহলে গানে কিন্তু কণ্ঠস্বরের সাহায্যে কিন্তু কিনা অনুকরণ করা হবে, ঠিক আছে? সেরকম যেসব শিল্পের কথা বলছি তারা অনুকরণ করে কখনো শুধু ছন্দে, কখনো শুধু ভাষায় কিংবা সুরে, কখনো কিংবা এদের কিন্তু সমাহারে বলা হচ্ছে। তাহলে
এমনও অনেক শিল্প আছে যেখানে অনুকরণ করা হয় কোথাও ছন্দে, কোথাও কিন্তু তাদের কিন্তু সুরে, কোথাও কিন্তু ভাষায়, ঠিক আছে, আর কোথাও কিন্তু এদের সমাহারে মানে একত্রিত করে বা মিলিয়ে দিয়ে সবগুলোকে, ঠিক আছে। তো দেখো বলছে এখানে মনে রাখবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় বলছে আমি। শুধু সুর আর ছন্দ ব্যবহার করা হয় বাঁশিতে কিংবা কিথারা বাজানোতে এবং সমধর্মী অন্যান্য শিল্পে। তাহলে সুর আর ছন্দ কিন্তু ব্যবহার হচ্ছে না বাঁশি বাজানোতে, আর যেখানে বাঁশি বাজানো ওখানে সুর থাকতে হবে, আর ছন্দ মানে তাটা কিন্তু লয় থাকবে, তাই তো। তার লয়টা কিন্তু কি না মধ্যম, দ্রুত বা তার কিন্তু ধীর লয় কিন্তু তাকে মানে বাজাতে হবে, তাই তো। তাহলে এখানে ছন্দ আছে, আর কি আছে না, আর সুর আছে, ঠিক আছে। আর দেখো আসছে তারপরে এখানে কিন্তু পাইপ বাজানোর কিন্তু কথা বলা হয়েছে, ঠিক আছে। আবার নাচের সময় নর্তকেরা সুর নয় শুধু ছন্দের উপর নির্ভরশীল, ঠিক আছে। ছন্দময় দেহভঙ্গির সাহায্যে তারা অনুকরণ করেন চরিত্র, অভিজ্ঞতা এবং ঘটনা, ঠিক আছে। দেখবে যখন নাচ করা হয় ওখানে দেখবে যে সুরটা বেশি ম্যাটার করে না, ওখানে কিন্তু কিনা তার অঙ্গভঙ্গিটা ম্যাটার করে, যে সে কেমনভাবে নাচছে, তার অঙ্গভঙ্গি কেমন করে কিন্তু সে প্রকাশ করছে, তাই তো। কেমনভাবে সেই গানটাকে সে কিন্তু নাচের মাধ্যমে ফুটিয়ে তুলছে, তাই তো। তো এখানে কিন্তু কিনা তার অঙ্গভঙ্গিটা বা তার ছন্দটা কিন্তু বেশি এখানে ম্যাটার করে, যে কেমনভাবে সে কিন্তু দেখাচ্ছে, প্রেজেন্ট করছে, ঠিক আছে। বোঝা গেছে জায়গাটা কি বললাম? বোঝা গেছে? এবার দেখো আসছি তারপরে এখানে বলা হচ্ছে আরো একটা শিল্প আছে যেখানে অনুকরণ করা হয় কখনো পদ্যে কখনো গদ্যে। এটা কি বলতো? এই শিল্পটা কি বলবো আমরা, যেখানে পদ্যে বা গদ্যে করা হচ্ছে, কি বলবো? আমাদের কোনো রচনা শৈলী বা কিছু, মানে সাহিত্য, যেটা আমরা এটাকে সাহিত্য সাহিত্য, হ্যাঁ হ্যাঁ সহজ সাহিত্য। কথা, ঠিক আছে। এত জটিল ভাবে ভাবছো কেন, একটু সহজ করার চেষ্টা করো। তো কি না দেখো বলছে এখানে যে কখনো এক ধরনের ছন্দে বা একাধিক ছন্দে সেই শিল্প গঠিত হয়। তাহলে এই যে গদ্য বা পদ্যটা কিন্তু কখনো একরকম ছন্দেই লেখা হচ্ছে, কখনো কিন্তু ভিন্ন ভিন্ন ছন্দে কিন্তু তা কিন্তু লেখা হচ্ছে, ঠিক আছে। তো যখন এই অ্যারিস্টটল যখন লিখছেন তখন কিন্তু এই শিল্পটার নামকরণ করা হয়নি, ঠিক আছে। তখন এই শিল্পটার নাম হয়নি যে সাহিত্য নাকি এটা কি কলা, এসব নাম তখন আসেনি, ঠিক আছে। তখন কিন্তু নামকরণ কিন্তু করা হয়নি, তাই বলছে যে এই শিল্পটির এখনো পর্যন্ত নামকরণ করা হয়নি, ঠিক আছে। বিচিত্র শিল্প একদিকে সফরন এবং জেনারখোসের মাইমস এবং সোক্রাতিক কথোপকথন, অন্যদিকে নানা ছন্দবদ্ধ রচনা, আয়াম্বিক, এলিজি ইত্যাদি। তো এখানে বুঝতে হবে যে এই সফরন এবং জেনারখস কে বা মাইমসটাই কি, তাই তো, এটা কিন্তু জানতে হবে। তো দেখো এখানে সফরন ও তার ছেলে হচ্ছে না জেনারখস, ঠিক আছে, মনে রাখবে সফরনের ছেলে হচ্ছে না জেনারখস। সম্ভবত তিনি সিরাকুজের অধিবাসী ছিলেন এবং ইউরিপিদেশের সময় তিনি কিন্তু বর্তমান ছিলেন বলা হচ্ছে আর কি, মানে তিনি কিন্তু সিরাকুজের অধিবাসী ছিলেন, এখানে সফরন আর জেনারখস, ঠিক আছে। আর ইউরিপিদেশের সময় এরা কিন্তু বর্তমান ছিলেন বলে মানে মনে করা হচ্ছে আর কি। এরা কিন্তু মাইমস লিখেছিলেন। মাইমস মানে কি? মাইমস হচ্ছে কিন্তু মজার ঘটনা বা চিত্র, মজার ঘটনা কিন্তু নির্ভর চিত্র মানে একটা চরিত্রকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা, মজার ঘটনা কিন্তু যেখানে দেখানো যাবে। দেখবে যে পুরুলিয়াটা কিন্তু বিষয় পুরুলিয়া, দেখবে যে যারা পুরুলিয়ায় ঘর দেখবে পট থাকে, পট, তাই তো। দেখবে পট দেখিয়ে তার কাহিনীটাকে বলা হয়, দেখবে তোমরা কেউ একটা পটকে দেখিয়ে সেই পটের যে কি কাহিনী আছে তার মধ্যে তা কিন্তু ওই ছোড়ার মাধ্যমে বলা হয়। কেউ দেখেছো এটা? পটুয়া যারা বলা হয়, পট শিল্প দেখেছো কেউ পুরুলিয়া যারা আছো? তো অনেকটা সেই রকম বিষয়টা এখানে কি হবে না, এখানে সেই রকম কিছু মজার কাহিনীকে চিত্রকে ফুটিয়ে তোলা হবে, ঠিক আছে। এগুলি গদ্যে লেখা হতো, তাহলে কিন্তু এগুলো গদ্যে লেখা হতো।
তো এখানে কিন্তু কি না সেই রকম গদ্যে লেখা হতো, যেটা বললাম যে পরে যে কাহিনীটা বলে ছোড়ার মাধ্যমে, ওরকম কিন্তু লেখা হতো, মজার মজার কাহিনী এখানে লেখা হতো, যেখানে একটা চিত্র থাকবে, একটা ছবি থাকবে বা একটা চরিত্র থাকবে, ঠিক আছে, চরিত্র কেন্দ্রিক হবে এখানে, ঠিক আছে। তো এটা গেল তোমার কিন্তু মাইমস, এটা মাইমস বলা হচ্ছে, বোঝা গেছে কি বললাম মাইমসটা, তাহলে সফরনকে, জেনারখসকে, তার মাইমসটা কি বোঝা গেছে তো, বোঝা গেছে কি বললাম, বোঝা গেছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার তোকে আসছি না সোক্রাতিক কথোপকথন, এটা কি আবার জানতে হবে এটা। তো সোক্রাতিক কথোপকথন বলতে বুঝতে হবে আমাদের যে প্রশ্নোত্তর ছলে লেখা যে কোনো রচনা, বা যেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু লেখা হয়েছে যে কাব্যগুলো বা যে কবিতাগুলো বা যে বিষয়গুলো, তা হচ্ছে না সোক্রাতিক কথোপকথন, এটা লিখে নেবে বা তোমরা বই পেয়ে যাবে অবশ্য। আলেক জামেনুস বা প্লাতো, প্লাতো বা এটাকে প্লেটো বলা হয়, এখানে প্লাতো কেউ বলছে, কেউ প্লেটো বলেছে, ঠিক আছে। তো প্রভৃতির রচনা এই শ্রেণীর অন্তর্গত। তাহলে মনে রাখবে তার সোক্রাতিক কথোপকথন কাদের, এটা কিন্তু পরীক্ষা দেবে যে কারা এই সোক্রাতিক কথোপকথন লিখেছেন, তো কারা না আলেক জামেনুস বা প্লাতো, ঠিক আছে, বা প্লেটো বলতে পারো, ঠিক আছে। তো এরা কিন্তু এই সোক্রাতিক কথোপকথনে লিখেছেন, যেখানে কি বললাম যে প্রশ্নোত্তর ছলে বা মাধ্যমে কোনো কোনো কিন্তু লেখা হবে বা কোনো রচনা লেখা হবে, ঠিক আছে। দেখো অন্যদিকে নানা ছন্দবন্ধ রচনা, যেমন আয়াম্বিক, এলিজি, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে, এদের কোনো সাধারণ কিন্তু নাম ছিল না। লোক অবশ্য বিশেষ বিশেষ ছন্দের সঙ্গে কবি শব্দটি জুড়ে দিয়ে কাউকে বলে এলিজির কবি, কাউকে বলে মহাকাব্যের কবি, ঠিক আছে। তাহলে কি না লোক কি হতো না, লোক কোনো বিশেষ রচনাতে কিন্তু এদের জড়িয়ে বলতো যে এরা কিন্তু কি না মহাকাব্যের কবি, ওরা কিন্তু এলিজির কবি, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রকাশ করতো। তো দেখো মনে করবে, এখানে মনে রাখবে যে ওরা যে অনুকরণ করছে, ওদের যে অনুকরণ ক্ষমতা আছে বলে কিন্তু ওরা কবি নয়, ঠিক আছে, বলছেন এখানে তিনি যে ওরা কিন্তু অনুকরণ করছেন বলে কিন্তু কবি নয়। কেন কবি না, তারা ছন্দে পদ্য লেখেন বলে তারা কিন্তু কবি, ঠিক আছে, তারা কিন্তু ছন্দে পদ্য লিখছেন বলে তারা কিন্তু কবি, ভালো মনে রাখবে যে তারা তাদের যে অনুকরণ করার ক্ষমতা আছে বলে তারা কিন্তু কবি নয়। ওরা কিন্তু ছন্দে, ওরা কি না, ওরা কি করছে না ছন্দে পদ্য লিখছে, তাই তারা কবি, ঠিক আছে, এটা মনে রাখবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারোর এই পর্যন্ত? তো দেখো এখানে এমনকি চিকিৎসাবিদ্যা কিংবা প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধেও পদ্যে বই লিখলে লোকে প্রথাবশত তার রচয়িতাকে কবি বলে আখ্যায়িত করতো, ভালো করে দেখবে। তো দেখো এমনকি চিকিৎসা বিদ্যা কিংবা প্রাকৃতিক বিজ্ঞান সম্বন্ধে পদ্যে বই লিখলে লোকে তাকে কিন্তু প্রথাবশত কিন্তু কবি বলে আখ্যায়িত করতো। তাহলে দেখো এখানে চিকিৎসাবিদ্যা বা কিনা প্রাকৃতিক বিজ্ঞান কিন্তু আমাদের কবির কিন্তু বিষয় নয়, ঠিক আছে, তাই তো, কবির বিষয় নয়। কিন্তু যদি ওই বিষয়টাকে যদি আমরা কিন্তু আগে থেকে পদ্যের আকারে লেখা হতো, গদ্যের আকারে লেখা হতো না, এখন যেমন একটা বিষয়কে গদ্য বা রচনা বা প্রবন্ধের আকারে লেখা হচ্ছে, তখন কিন্তু সব কিন্তু কিনা ওই পদ্যের আকারে লেখা হতো, ঠিক আছে। যেমন বলছিলাম যে আমাদের কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলটা কিন্তু যদি পদ্যে লেখা হতো তাহলে কিন্তু তা কিন্তু একটা বৃহৎ কিন্তু উপন্যাস বা একটা কিন্তু রচনা হতে পারতো, তাই তো, বলা হয়েছে এটা। কিন্তু তখন কিন্তু কি না, তখন কিন্তু ওই গদ্যে লেখা হতো না, যা কিছু কিন্তু সব কিছু কিন্তু পদ্যে লেখা হতো, ঠিক আছে। তো
তো এরকম ভাবে কিন্তু প্রাকৃতিক বিজ্ঞান বা এই যে চিকিৎসাবিদ্যাটা কিন্তু পদ্যে লেখা হতো। তখন তাকে কিন্তু আমরা অনেক কিন্তু প্রথাবশত বা প্রথা মতো কিন্তু কিনা তার রচনাকে বা তার রচয়িতাকে কিন্তু কবি বলে আখ্যায়িত করা হতো। ঠিক আছে, কেন না তিনি কিন্তু ওই যে পদ্যে লিখেছেন, ছন্দে লিখেছেন। ঠিক আছে, আমি বললাম তার ছন্দে লিখছেন। ঠিক আছে, তাহলে কিন্তু তাই কিন্তু তারা কবি। অথচ হোমার আর এম্পেদোক্লেস এর রচনার মধ্যে ছন্দ ছাড়া আর কোনো মিল নেই। ঠিক আছে, এদের একজনকে কবি অন্যজনকে বিজ্ঞানী বলার সঙ্গত। ঠিক আছে, তাহলে এবারে হোমারটাকে আর এম্পেদোক্লেসটাকে জানতে হবে, তাই তো। তো হোমার তোমরা জানো যে তো ওটা তোমার জানা আছে, জানার দরকার নেই। হোমার তোমরা পড়েছো ইলিয়াদ ওডিসির রচয়িতা। ঠিক আছে, তোমরা জানো, পড়েছো অনেকেই। এবার তো আছে না এম্পেদোক্লেস। এই এম্পেদোক্লেস হচ্ছে না 445, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ বা খ্রিস্টাব্দ এরকম হবে একটা। ঠিক আছে, কিছু তো শতপদী ওই সময় কিন্তু তিনি বর্তমান ছিলেন আর কি। জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে এটা কিন্তু শিওর নয় যে এই সময় ছিলেন আর কি। এটা কিন্তু অনুমান করা হচ্ছে যে 445-এ তিনি ছিলেন বা ওই সময় তিনি বর্তমান ছিলেন আর কি। ঠিক আছে, তো শতপদী পদ্যে দার্শনিক ও ধর্মীয় তত্ত্ব কথা লিখেছিলেন তিনি। কিন্তু শতপদী পদ্যে কিন্তু কিনা দার্শনিক ও ধর্মীয় তত্ত্ব কথা লিখেছিলেন। ঠিক আছে, এই এম্পেদোক্লেস। আমি শতপদী কি আমি পরে আসছে, এটা এখানে পরে আছে, এখন নেই এখানে, পরে বলছি আমি। এবার দেখো আসে তারপরে, তাহলে এদের কি না কি ছিল না, রচনার মধ্যে ছন্দ ছাড়া কোনো মিল ছিল না। বা ছন্দে লেখা হচ্ছে কিন্তু বিষয়বস্তু ভাব বা রীতির মধ্যে কোনো কিন্তু মিল নেই। ছন্দটা কিন্তু মিল আছে, রীতি বিষয়বস্তু ভাব তার মধ্যে কোনো কিন্তু মিল নেই। ঠিক আছে, তো তাই বলছে এদের একজন কবি বলতে হয় আর অপরজন কিন্তু কিনা বিজ্ঞানী বলতে হয়। তাহলে প্রশ্ন আসতে পারে কাকে আমরা কবি বলবো, কাকে কিন্তু বিজ্ঞানী বলবো, বলতো কি মনে হচ্ছে এখানে হোমার আর এম্পেদোক্লেসের মধ্যে কাকে আমরা বিজ্ঞানী বলবো, কাকে কবি বলবো আমরা, বলো? কবি হচ্ছে হোমার, হ্যাঁ, আর এম্পেদোক্লেসটা হচ্ছে বিজ্ঞানী। হ্যাঁ, ঠিক আছে, চল, ভালো বলেছো। তো দেখো এবার বলছে, দেখো যে যদি কেউ নানা ছন্দের সমাহারে অনুকরণ করেন, যেমন খাইরে মন করেছিলেন তার কেন্তাউর নামক রাপসোদিতে, তাকেও কবি আখ্যা দেওয়া উচিত। তাহলে এই খাইরে মনকে আর তার কেন্তাউর বিষয়টাই কি আর রাপসোদি কি জানতে হবে। তো খাইরে মন হচ্ছে না 4th শতকে তিনি মানে বর্তমান ছিলেন বা তিনি কিন্তু ওই সময়ে আবির্ভূত হয়েছিলেন বা বর্তমান ছিলেন বলতে পারো। যে ট্রাজেডি এবং রাপসোদি লিখেছিলেন তিনি। ঠিক আছে, ট্রাজেডি এবং রাপসোদি তিনি লিখেছিলেন, মনে রাখবে। আর এই কেন্তাউরটা কি? কেন্তাউর হচ্ছে নাটক কিংবা মহাকাব্য বলা হচ্ছে। মানে কেন্তাউর হচ্ছে নাটক বা মহাকাব্য। ঠিক আছে, কিন্তু এই অ্যারিস্টটল বলছেন যে এখানে সমস্ত ছন্দ ব্যবহার হয়েছে কোথায় না এই কেন্তাউর। ঠিক আছে, মনে রাখবে। বাইওয়াটার মনে করেন যে এটি অ্যারিস্টটল কিন্তু কিনা অতিশয়োক্তি। বায়োটা বলছেন এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু কিনা এই অ্যারিস্টটলে কিন্তু কিনা অতিশয়োক্তি, মানে তিনি বাড়িয়ে বলছেন আর কি। কি বলছেন না, বায়োয়াটার, যে এখানে সমস্ত ছন্দ কিন্তু প্রয়োগ হয় তা কিন্তু নয়। ভালো বোঝো কি বলছে, এটা ভালো বুঝতে হবে। তাহলে কেন্তাউর কি না নাটক বা মহাকাব্য। তো এখানে কি বলছেন না, এই অ্যারিস্টটল বলছেন যে এখানে সমস্ত ছন্দ প্রয়োগ করা হয়েছে, কিন্তু বায়োটা বলছেন না, এটা কিন্তু তার অতিশয়োক্তি, মানে তিনি বাড়িয়ে বলছেন, এটা কিন্তু তা নয়। ঠিক আছে, মনে রাখবে। তাই এখানে এই যিনি লিখছেন তিনি কিন্তু এখানে সমস্ত ছন্দ না বলে নানা ছন্দ এটা প্রয়োগ করেছেন, মনে রাখবে। তাহলে তিনি এখানে এই যে শিশির কুমার দাস বলতে পারো, এখানে তিনি কিন্তু সমস্ত ছন্দ প্রয়োগ না করে তিনি কিন্তু নানা ছন্দ এটা কিন্তু প্রয়োগ করেছেন, এই শব্দটা কিন্তু প্রয়োগ করেছেন। ঠিক আছে, এবার হচ্ছে রাপসোদি। তো রাপসোদি কি? তো রাপসোদি হচ্ছে না মহাকাব্যের অংশ বিশেষ।
মানে মহাকাব্যে কিছু অংশ নিয়ে তা কিন্তু লেখা হতো, কোনোটা অংশ নিয়ে তা লেখা হতো, ঠিক আছে। মানে মহাকাব্যে কোনো অংশকে নির্বাচন করে তা কিন্তু আবৃত্তি করা হতো। আমি আসছি, দাঁড়াও, এটা আছে, একটা নাম আছে, রাপসোদির নাম রয়েছে এখানে, পরে আমি আসছি, ঠিক আছে। তো দেখো তারপর আসছে, দেখো তারপর বলছে যে আমি অনুকরণের যেসব মাধ্যমের কথা বলছি, যেমন ছন্দ, সুর আর মৃতছন্দ, কোনো কোনো শিল্প তার সবকটি ব্যবহার করে, যেমন দ্বিথুরাম বা নোম কবিতা। তাহলে এই দ্বিথুরাম বা নোম কবিতায় কিন্তু সমস্ত কিছু কিন্তু ব্যবহার করা হয়, কি কি না, ছন্দ, সুর আর মৃতছন্দ, ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে এই দ্বিথুরাম বা নোম কবিতা কি জানতে হবে আমাদের, তাই তো। তো এটা দেখো, তো দিওনুসিসের এটা লিখতে পারো বা বইয়ে পেয়ে যাবে, না লিখলে চলবে, শুনে নাও তাহলেই হবে। দিওনুসুসের উৎসবে বাসি সহযোগে যে গান গাওয়া হতো তার নাম হচ্ছে না দ্বিথুরাম কবিতা। ভালো বোঝো, দিওনুসুসের উৎসবে বাসি সহযোগে যে গান গাওয়া হতো তার নাম হচ্ছে না দ্বিথুরাম কবিতা। তো এইসব গান গাওয়া হতো দল বেঁধে, মানে একসঙ্গে দল বেঁধে কিন্তু গান গাওয়া হতো। যেমন দেখো সাঁওতাল নৃত্য দেখেছো তোমরা, একসঙ্গে দল বেঁধে গাওয়া হয়, ঠিক আছে, কোরাস সং বা যেটা দলগত, মানে যেটা দলগত বলছে মানে যেটা কোরাস বলতে বলা হয়, কোরাস বা সমকণ্ঠে যে গানটা গাওয়া হয় তা হচ্ছে না তোমার, ওটা কিন্তু এর মধ্যে পড়বে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু সে দলগত ভাবে দল মিলে কিন্তু এটা গাওয়া হতো বা বলা হতো, তাই তো, দল বেঁধে গাওয়া হতো। আর এই নোম কবিতা হলো এক সঙ্গীত, তার নোম কবিতা হচ্ছে সঙ্গীত একটা, গাওয়া হতো আপেল্লোর উৎসবে। এটা আপেল্লোর উৎসবে এই নোম কবিতা কিন্তু, এই সঙ্গীতটা কিন্তু গাওয়া হতো, ঠিক আছে। গ্রিক শিল্পের মূলে আছেন এই দুই দেবতা, কে কে না দিওনুসুস। দেখো এই যে আপেল্লো, আমি পরে আসছি বলছি আমি। তো দেখো এই গ্রিক শিল্পের মূলে আছেন দুই দেবতা, দিওনুসুস। দেখো দিওনুসুস নৃত্য গীতে, আপেল্লো হচ্ছে বাক্য ও সুর। এটা মনে প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন আসবে স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে। তো এখানে দেখো কি না, এখানে বলছে যে গ্রিক শিল্পের মূলে দুজন দেবতা রয়েছেন। দেবতার মধ্যে কে কে রয়েছেন, না দিওনুসুস রয়েছেন আর আছে না আপেল্লো রয়েছেন। তো এই দিওনুসুস কি না, দিওনুসুস নৃত্য গীতে কিন্তু তিনি কিন্তু প্রীত ছিলেন বা প্রীতি মানে প্রকাশ করতেন, ঠিক আছে। আর আপেল্লো কিনা বাক্য ও সুরে, মানে তার বাক্য আর সুরের মধ্যে তার কিন্তু প্রীতি প্রকাশ পেত, ঠিক আছে, মনে রাখবে এটা। আর আপেল্লোর উদ্দেশ্যে রচিত হতো স্তোত্র। এই আপেল্লোর উদ্দেশ্যে কিন্তু স্তোত্র দেখবে তোমরা পাবে কোথায় জানো, চাঁদ বণিকের পালা দেখবে স্তোত্র রয়েছে অনেক, ঠিক আছে, বা তোমার অনেক কিন্তু স্তব রয়েছে, তাই তো, স্তব, এটা স্তব বলা হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আপেল্লোর উদ্দেশ্যে কিন্তু রচনা করার জন্য স্তোত্র রচনা করা হতো বা স্তব রচনা করা হতো, ঠিক আছে, বা প্রশংসা গীতি বিনা সহযোগে তা গীত হতো, বা বিনা সহযোগে তা কিন্তু গান গাওয়া হতো, সেই স্তোত্রগুলো বা প্রশংসা গীতিগুলো, ঠিক, বা ওই আপেল্লো নিয়ে কিন্তু মানে প্রশংসা করা হচ্ছে, তাকে কিন্তু খুব গরিয়ান করা হচ্ছে, এটা মহৎ করে দেখানো হচ্ছে, তাই তো, সেইগুলো। সেই সব রচনা থাকতো গঠনের ও ভাবের গাম্ভীর্য সুষমা। তাহলে সেই সমস্ত যে গান থাকতো, রচনা থাকতো, তার মধ্যে কিনা ছিল গঠন, মানে তার আঙ্গিকটা বা তার গঠনটা, ঠিক আছে, আর কিনা ভাবের গাম্ভীর্য, মানে একটু গুরু গম্ভীর ভাব হবে, ঠিক আছে। আর কি হবে না, সুষমা ছিল, মানে সৌষম্যময়টা কিন্তু বিষয় ছিল একটা, মানে সহজে মনকে আকৃষ্ট করতো, মনকে কিন্তু না তা সহজে আকর্ষণ করতো, তার মনের মধ্যে সহজে কিন্তু জায়গা করে নিত, ঠিক আছে, এটা কিন্তু সুষমা ছিল। আর দিওনুসুসের উদ্দেশ্যে রচিত, দাঁড়াও জলটা খেয়ে নি। আর কিনা দিওনুসুসের উদ্দেশ্যে রচিত গানে থাকতো বেশি স্বাধীনতা, মানে ওখানে কিন্তু কোনো প্রশংসা করার কোনো কারণ নেই যে তোমাকে গরিয়ান করে দেখাতে হবে, খুব বড় করে দেখাও ওটাকে, কিন্তু তাকে কিন্তু প্রশংসা করো, ঠিক আছে, তা নয়, তোমাদের মতো তোমরা কিন্তু স্বাধীন মতো কিন্তু গান গাও, ঠিক আছে, বলা হচ্ছে। ভাব ভাষা ছন্দের অসংযম বৈচিত্র্য,
মানে এখানে ভাব ভাষা কোনো কি সংযম ছিল না, একটা অসংযম ছিল, আর কিন্তু বৈচিত্র্য ছিল, তার একটা বৈচিত্র্য, মানে সেটা ধরো এই যে ধরো যে গানগুলো, লোকগানগুলো কিন্তু দেখবে যে সংযমহীন, কিন্তু কোনো কাউকে যে গরিমা প্রকাশ করা হচ্ছে, তারা কোনো কি তাকে ধরে যে টুসু ভাদু ঝুমুর, এটা কিন্তু দেখবে যে এখানে কোনো ভাব ভাষা কোনো কিন্তু অত গরিমা প্রকাশ করার কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে। ঠিক তেমনি এখানেও কিন্তু না তাই করা হতো, ঠিক আছে। কিন্তু বৈচিত্র্য ছিল, মানে তা কিন্তু একটা বৈচিত্র্যময় ছিল, ঠিক আছে, মনে রাখবে। যেমন আমাদের টুসু ঝুমুর ভাদু কিন্তু বৈচিত্র্যময়, ঠিক আছে। তো এর বৈচিত্র্য ও স্বাধীনতার ফলে তার মধ্যে থেকেই উদ্ভূত হয়েছিল নতুন নতুন শিল্প রীতি, যেমন ট্র্যাজেডি। তাহলে দেখো এই যে বিষয়টা বললাম, এই যে দ্বিথুরামব কাব্য, এই যে নোম কবিতা, ঠিক আছে, নোম কবিতা থেকে কিন্তু পরবর্তীকালে কিন্তু কি আসে, ট্র্যাজেডি আসছে এর থেকে, ঠিক আছে। এই যে স্তোত্রগুলো, এই গানগুলো যেগুলো গাওয়া হতো, ঠিক আছে, এর থেকে কিন্তু পরবর্তীকালে কিন্তু নতুন নতুন শিল্প কিন্তু সৃষ্টি হচ্ছে, যা একটা অন্যতম হচ্ছে না ট্র্যাজেডি, ঠিক আছে। বোঝা গেছে জায়গাটা কি বললাম? বোঝা গেছে এখানটা? বোঝা গেছে? তাহলে এটা গেল তোমার কিন্তু অনুকরণের মাধ্যম। তো এখান থেকে প্রশ্ন কিরকম আসবে আমি বলে দিই। ওই যে এই জায়গাটা ভালো করে দেখবে যে এই শিল্পটির এখনো পর্যন্ত নামকরণ করা হয়নি। বিচিত্র এই শিল্প একদিকে সোফরন এবং জেনারকসের মাইমস, এই যে এখানটা একদিকে সোফরন এবং জেনারকসের মাইমস এবং সোক্রাতিক কথোপকথন, ঠিক আছে, এখানে ভালো করে দেখবে। অন্যদিকে নানা ছন্দবন্ধর আলোচনা, আয়াম্বিক এলিজ ইত্যাদি। আর দেখতে হবে তোমাদের ওই যে কিভাবে কিন্তু ওই কোথায় কি করা হচ্ছে। যেমন ধরো এখানে বলছে যে বাঁশি বা কিংবা কিথাতে কি হচ্ছে বলতো, কি প্রয়োগ করা হচ্ছে, ছন্দ না সুর, কোনটা বলো বলো বলো? বাঁশিতে সুর আর ছন্দ দুটোই ব্যবহার হচ্ছে। এগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে, এগুলো কিন্তু প্রশ্ন আসবে। আর ধরো নৃত্যে কি হচ্ছে, নৃত্যে ছন্দ, ছন্দ, ঠিক আছে। আর হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে নেবে, হ্যাঁ। তো এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, আরো একাধিক জায়গায় প্রশ্ন আসবে। আমি দেখাচ্ছি প্রশ্ন কেমন হবে, লাস্টে আসছে, আমি এটা খুঁজতে হবে কারণ আমার দেখা হয়নি আজকে প্রশ্নগুলো। তো দেখো এবার আসছে, দেখো মানে ওই 100টা প্রশ্নের মধ্যে খুঁজতে হবে যে কোথায় আছে না আছে, এটা কোন ধরনের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, সব দেখতে হবে। তো দেখো আসছে, তারপরে আসছে দেখো যে অনুকরণের বিষয়, তাহলে এটা গেল অনুকরণের মাধ্যম গেল, এবার আসছে বিষয় আসছে। তাহলে অনুকরণ মাধ্যমে যাকে কেন্দ্র করে বা আশ্রয় করে এটা অনুকরণটা করা হবে তার মাধ্যম। আর অনুকরণ বিষয় মানে কোন বিষয়টাকে আমি প্রকাশ করছি অনুকরণের মধ্য দিয়ে, ঠিক আছে, তা হচ্ছে না অনুকরণের বিষয়, ঠিক আছে। তো অনুকরণ বিষয়টা কি না, মানুষ ও তার ক্রিয়াকলাপ, ঠিক আছে, মানুষ ও তার ক্রিয়াকলাপ। তাহলে কি দেখবে যখন কোনো উপন্যাস লেখা হয় তখন ধরো এই যে বললাম, এই যে ধরো রাধা বলছি না, ধরো তোমার ধরো এটা ভালো বুঝতে পারবে তোমরা, শ্রীকান্ত, তাই তো, ওখানে কিনা ওই শ্রীকান্ততে কিন্তু কিছু মানুষের ক্রিয়াকলাপ দেখানো হয়েছে, কি কি করছে তারা, এবং তাদের কিন্তু মানুষগুলোর কিন্তু বর্ণনা আছে এবং তার ক্রিয়াকলাপের বর্ণনা আছে, তারা কি কাজ করছে, কি করছে না করছে। তাহলে এটাই বলছে যে অনুকরণটা করা হবে কিনা মানুষ এবং তার কাজগুলোকে কিন্তু কেন্দ্র করে, তার ক্রিয়াকলাপগুলোকে কেন্দ্র করে, তারা কি করছে, তারা কি ভাবে কিন্তু বিষয়টা প্রকাশ করছে, কখন কি প্রকাশ করছে। যেমন ধরো এই যে ধরো পেলাম আমরা ইন্দ্রের মধ্যে কিন্তু একাধিক ক্রিয়াকলাপ রয়েছে। যেমন সে কিন্তু কিনা ওই যে ধরো নির্ভীক বিষয়টা পাচ্ছি আমরা, তারা সে কিন্তু কিনা ওই রকম ভাবে কিন্তু রাত্রিবেলায় চলে যাচ্ছে তো এগুলো কিন্তু সব কিন্তু তার মধ্যে তার যে ক্রিয়াকলাপগুলো, তার যে কাজগুলো সব কিন্তু তার চরিত্রের মধ্যে ফুটে উঠছে, তাই তো। তো এখানে কিন্তু কিনা এটাই বলছে যে মানুষ এবং তার ক্রিয়াকলাপে হচ্ছে না এই অনুকরণের বিষয়। তো এই মানুষ ও ক্রিয়াকলাপ এটা বুঝতে হবে ভালো করে। এখানে তিনি বলে দিয়েছেন যে দেখো তো এখানে একটা লিখে নাও বা তোমরা একটা দাগ দিয়ে নেবে, যেখানে দেখবে মানুষ ও তার ক্রিয়াকলাপ, এই প্রসঙ্গে কিন্তু বুচার বলছেন। দেখো বুচার অনুবাদ করেছেন মেন ইন অ্যাকশন, 5 লিভিং পার্সনস
ফাইভ, ফাইভ একটা কিন্তু একটা লেখক একজন, ঠিক আছে, ফাইভ একজন লেখক, ফাইভ ফয়াকার হস্যই ফাইভ, ফয় হসন্ত, ফাইভ লিভিং পারসনস, আর বাই ওয়াটার লিখেছেন কিনা অ্যাকশনস, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে যে কে কি লিখেছেন। তো বুচার কি অনুবাদ করছেন না মেন ইন অ্যাকশন, ঠিক আছে, গুলিয়ে যাবে এখানেই এই যে বুচার আর বাই ওয়াটারের মধ্যে। বুচারেরটা নাম হচ্ছে না মেন ইন অ্যাকশন, আর বাই ওয়াটারের কিন্তু নাম হচ্ছে না অ্যাকশন। তো অ্যাকশনটাই দেখো দুটোতে রয়েছে, বুচারও আছে আর এখানেও আছে, কিন্তু এটা গুলিয়ে ফেলবে, তাই কিন্তু মনে রাখ ভালো করে যে বুচারের অনুবাদ হচ্ছে না মেন ইন অ্যাকশন, আর বাই ওয়াটার হচ্ছে না অ্যাকশন, শুধু অ্যাকশনস, ঠিক আছে, মেন ইন অ্যাকশন আর অ্যাকশনস, ঠিক আছে। আর দেখে আছে না ফাইভ হচ্ছে না লিভিং পারসনস, ঠিক আছে, এটা ভালো করে দেখে নেবে। তো বলছে এখানে যে ভালো অথবা মন্দ এই দুই শ্রেণীতেই কিন্তু মানুষকে, দাঁড়াও, ভালো অথবা মন্দ এই দুই শ্রেণীতেই কিন্তু মানুষকে ভাগ করা চলে, যেহেতু কি বলছে যে সাধারণতা, যেহেতু কিনা সাধুতা ও নীচতার মানদণ্ডে মানুষের কিন্তু নৈতিক চরিত্রের বিচার হয়। তাহলে কি বলছে দেখো যে ভালো অথবা মন্দ, মানুষ হয় ভালো হবে অথবা মন্দ হবে, কেউ কিন্তু ভালো মন্দ একসঙ্গে কিন্তু হয় না, তাই তো, দেখবে মানুষ কেউ ভালো মন্দ কিন্তু একসঙ্গে হবে না, হয় সে খারাপ নাহলে সে ভালো, ঠিক আছে। তাহলে মানুষ হয় ভালো হবে নাহলে খারাপ হবে, ঠিক আছে। তো এটা বলছে যে ভালো অথবা মন্দ এই দুই শ্রেণীতে কিন্তু একে ভাগ করা হয়েছে বা ভাগ করা যায়, ঠিক আছে। যেহেতু কেন না সাধুতা নীচতার মানদণ্ড হচ্ছে মানুষের নৈতিক পরিচয়, কেউ হয়তো সাধু, কেউ হয়তো কিন্তু সৎ, কেউ হয়তো কিন্তু দয়ালু প্রকৃতির, কেউ হয়তো কিন্তু ভালো মনের ব্যক্তি, ঠিক আছে, আর কেউ হয়তো নিচ মনের হীন মনের ব্যক্তি, ঠিক আছে, তার সে কিন্তু কিনা কুট মনের ব্যক্তি, তাই তো। তো এগুলো কিন্তু কিনা তার সাধুতা ও নীচতার কিন্তু মানদণ্ড হচ্ছে না তার নৈতিক চরিত্রে কিন্তু বিচার হয় বা মানদণ্ড বলতে পারো। অর্থাৎ হয় এই লোকেরা আমাদের চেয়ে ভালো অথবা কিনা আমাদের চেয়ে খারাপ, তাই তো, কেউ হয়তো আমার থেকে ভালো বা খারাপ, এটা হতে পারে, ঠিক আছে, কিংবা আমাদেরই মতো, যেমন আমি এবার দেখো বুঝবে এই কিংবা আমাদেরই মতো মানে কিনা খারাপ ভালো একসঙ্গে নয়, ঠিক আছে, ভালো বুঝো, এটা জায়গাটা বোঝা আছে। বলছে যে হয় ভালো, দেখো বলছে যে হয় লোকেরা আমাদের চেয়ে ভালো, হয় আমার থেকে বা আমার চেয়ে ভালো, অথবা কিন্তু আমার চেয়ে খারাপ, অথবা আমাদের মতো মানে আমি যে রকম, আমি যে প্রকৃতির সেরকম, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, ঠিক আছে, তো এইরকম, ঠিক আছে। তো এই কথা কাব্যেও যেমন সত্য, চিত্রকলা সম্বন্ধে তেমনি কিন্তু সত্য, ঠিক আছে। তাহলে কাব্যেও এটা কিন্তু এরকমই চলে, এরকম সত্য, আর চিত্রকলার ক্ষেত্রে কিন্তু তাই, ঠিক আছে, সমান সত্য। তো পলু গণতুষ এর মানুষগুলি বাস্তবের চেয়ে সুন্দর, এটা কিন্তু ভালো করে স্টার মার্ক করে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। পলু গণতুষ এর মানুষগুলি বাস্তবের চেয়ে সুন্দর, ঠিক আছে, পাউসেন এঁকেছিলেন বাস্তব মানুষের চেয়ে হীনতর করে, আর দিওনুসিওসের দেখো দিওনুসিওসের চেষ্টা ছিল বাস্তবে সাদৃশ্য ফুটিয়ে তোলায়, ঠিক আছে, ভালো করে একবার দেখে নাও। পলু গণতুষ এর মানুষগুলি বাস্তবের চেয়ে সুন্দর, তাহলে কি করবে না পলু গণতুষ হাইফেন দিয়ে দেবে, বাস্তবের চেয়ে সুন্দর করে দেবে, ঠিক আছে। আর কি করবে না পাউসেন এঁকেছিলেন বাস্তব মানুষের চেয়ে হীনতর করে, পাউসেন হীনতর করে, এটা করে দেবে, পাউসেন লেখাটা ড্যাশ দেবে, হীনতর করে দেবে। দিওনুসিওসের চেষ্টা ছিল বাস্তবে সাদৃশ্য ফুটিয়ে তোলায়, তাহলে দিওনুসিওস লিখবে দিওনুসিওস এটা হাইফেন দিয়ে কি করবে না বাস্তবে সাদৃশ্য ফুটিয়ে তোলা, এটা করে দেবে, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে যে কে কিভাবে করছে, প্রকাশটা করেছিল, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। এবার দেখো তাহলে পোলো গণতুষ এর মানুষগুলি বাস্তবের চেয়ে সুন্দর মানেটা কি, ঠিক আছে। তো দেখো পোলো গণতুষের ছবিগুলি বিষয় এবং রীতি হচ্ছে না গুরু গম্ভীর, ঠিক আছে, যেমন আমাদের মহাকাব্য পড়লে কেমন লাগে, এটা গুরু গম্ভীর ভাব থাকে, তাই তো। তো
তো এই পলু গণতুষের ছবিগুলির বিষয় হচ্ছে না, বিষয় ও রীতি ছিল গুরু গম্ভীর, ঠিক আছে, একটা গাম্ভীর্য রয়েছে ওখানে, ঠিক আছে। পাউশন পাউশন বা পাউশান বলা হচ্ছে এখানে, পাউশন ঠিক তার উল্টো, মানে এই যে বিষয়টা তারা কিন্তু উল্টো কিন্তু পাউশান, ঠিক আছে। আর আরিস্টোফানেস মানে যাকে বলা হচ্ছে, আবার এটা উচ্চারণ একাধিকভাবে উচ্চারণ করা হয়, কেউ বলছে না আরিস্টোফানেস, কেউ বলছেন, কেউ বলছে না অ্যারিস্টোফেনিস বলছেন, কেউ এটা লিখে নিতে পারো। কেউ বলছেন যে আরিস্টোফানেস, কেউ বলছেন, আবার কেউ বলছেন যে অ্যারিস্টোফেনিস, ঠিক আছে, যে যেমন উচ্চারণ করা আর কি। তার সম্বন্ধে বলেছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গ চিত্রকর। কার সম্পর্কে? না এই কিনা পাউশানের উদ্দেশ্যে তিনি বলেছেন। কে? না আরিস্টোফানেস, ঠিক আছে। তিনি বলছেন যে তাকে বলছেন নিপুণ দুষ্ট ব্যঙ্গ চিত্রকর। তাহলে প্রশ্নটা কেমন আসবে? তার প্রশ্ন আসবে, সেটাই প্রশ্ন আসবে এরকম যে কে পাউশনকে বলেছেন যে নিপুণ দুষ্ট ব্যঙ্গ চিত্রকর, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এটা করতে হবে। আর ইয়েতে আসবে, নেটে পরীক্ষায় আসবে কেমন না এরকম আসবে যে আরিস্টোফানেস পোলোগোনোতুসের ছবিগুলিকে বলেছেন যে নিপুণ দুষ্ট ব্যঙ্গচিত্রকর। তো এরকম কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এইরকম ভাবে তোমাকে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করতে হবে এটা, ঠিক আছে। তো একটু ভালো করে এগুলো দেখতে হবে, হ্যাঁ। আর দেখো ডিওনুসিয়াসের ছবির বৈশিষ্ট্য হচ্ছে বাস্তবতা। আর এই যে ডিওনুসিয়াসের কিন্তু ছবিগুলি কি ছিল না, বাস্তব ছিল, মানে বাস্তব কেন্দ্রিক, বাস্তব যা হচ্ছে তার মতন কিন্তু ছিল, ঠিক আছে। তো এখানে বোঝা যাচ্ছে জায়গাটা, পরিষ্কার হয়েছে জায়গাটা। দেখো এখানে বলছে যে চিত্র ও কলায় বাঁশি বা বীণা বাজানোতে ও এই বৈচিত্র্য নিশ্চয় ধরা পড়ে, ঠিক সেই রকমই ধরা পড়ে গদ্য রচনায় কিংবা পদ্যে, ঠিক আছে। বলা চলে যে হোমারের চরিত্রগুলি, এখানে ভালো করে দাগ স্টার মার্ক করে রাখবে, এটা কিন্তু আসবে পরীক্ষা, এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে। এই যে হোমারের এই যে হেগেমন থেকে, তারা হেগেমন থেকে এখানে স্টার মার্ক করে রাখবে। দেখো যে হেগেমনের দাঁড়াও এই যে হোমার থেকে দাগ দেবে, ঠিক আছে, স্টার মার্ক করে রাখবে। হোমারের চরিত্রগুলি উন্নতর, ক্লেওফেনের চরিত্রগুলি বাস্তব। তাহলে হোমারটা হচ্ছে না উন্নতর, তাই তো, আর ক্লেওফেনা হচ্ছে না চরিত্র বাস্তব। আর হেগেমন যিনি হলেন প্রথম কিন্তু প্যারোডি রচয়িতা, তার কিংবা দেলিয়াদ গ্রন্থের প্রণেতা নিকো খার্সের চরিত্রগুলি হচ্ছে না নিম্নতর বা নিচ, ঠিক আছে, নিচ স্তরের, ঠিক আছে। তাহলে কি বললাম বলে দিই একবার, হোমারের চরিত্রগুলি কিন্তু উন্নততর, ঠিক আছে, ক্লেওফেনের চরিত্রগুলি হচ্ছে বাস্তব। আর হেগেমন যিনি কিন্তু প্রথম প্যারোডি রচয়িতা কিংবা দেলিয়াদ গ্রন্থের প্রণেতা বা রচয়িতা, নিকোখার্সের চরিত্রগুলি হচ্ছে না নিম্নতর বা নিচু স্তরে, ঠিক আছে। দ্বিতুরাম বা নোম সঙ্গীত সম্বন্ধে এই কথা খাটে। এখানেও একজন লেখক নানা ধরনের চরিত্র সৃষ্টি করতে পারেন, যেমন তিমোথিউস আর ফিলোকজেনোস দুজনেই কিন্তু কিনা কুকুলোপোসে ভিন্ন ভিন্ন চরিত্র এঁকেছেন, ঠিক আছে। তাহলে এখানে দেখতে হবে আমাদের, প্রথমে আসছে না তাহলে যে ক্লেওফেনকে, এই ক্লেওফোনটাকে, ক্লেওফোন এর বিষয়টা কি বা এনি কে। তো দেখো ক্লেওফোন চতুর্থ শতকে বর্তমান ছিলেন, এটা ধরা হয় বা অনুমান করা হয়। তিনি কিন্তু কিনা শতপদী ছন্দে সরল ভঙ্গিতে পরিচিত জীবনের ঘটনা নিয়ে কাব্য লিখেছিলেন। তাহলে কিনা তিনি শতপদী ছন্দে সরল ভঙ্গিতে মানে সাবলীল করে, সহজ সাবলীল করে তিনি কিন্তু কিনা আমাদের দৈনন্দিন জীবন, আমার যে জীবনটা আমরা দেখছি, আমরা যা প্রত্যক্ষ সেই প্রত্যক্ষ
সে প্রত্যক্ষ জীবনের উপর তিনি কিন্তু কিনা ঘটনা নিয়ে কাব্য লিখেছিলেন। ঠিক আছে, এবার দেখো আসছি, তারপর আসছে কিনা হেগেমন। তাহলে হেগেমনটাকে, তো দেখো হেগেমন বলছে এখানে যে তিনি চতুর্থ শতকে বর্তমান, সেটা অনুমান করা হচ্ছে, এটা ঠিক বলে কিন্তু তিনি বলছেন না যে ঠিক হবেই বলে, এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো এটা কিন্তু অনুমান, সম্পূর্ণ অনুমান, মানে যে তিনি এই সময় ছিলেন তা কোনো বলা যাবে না। ঠিক আছে, তো হেগেমন চতুর্থ শতকে বর্তমান ছিলেন, এটা অনুমান করা হচ্ছে। কিছু ব্যঙ্গকাব্য রচনা করেছিলেন তিনি, কিছু ব্যঙ্গকাব্য রচনা করা, যেখানে রঙ্গব্যঙ্গ প্রকাশ করা হতো আর কি, সেরকম কিন্তু কাব্য তিনি রচনা করেছিলেন। তারপর দেখো আসছি কিনা নিকোখার্সকে। দেখো নিকোখার্স হচ্ছে না, তিনি চতুর্থ শতকে বর্তমান ছিলেন, তার সম্বন্ধে কিছু জানা যায়নি বা কিছু তথ্য পাওয়া যায়নি। ঠিক আছে, তো অনুমান করা হচ্ছে যে তিনিও লঘু রীতিতে কাব্য লিখেছিলেন, তার গ্রন্থের নাম হচ্ছে না দেলিয়াদ। ঠিক আছে, মনে করা হচ্ছে যে এই কথাটি দেইলোস অর্থাৎ ভীরু, এর লিখে নাও, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেইলোস এর অর্থটা কি। ভীরু, দেইলোস মানে ভীরু থেকে এসেছে দেলিয়াদটা। ঠিক আছে, তা দেইলোস বা ভীরু থেকে কিন্তু এটা এসেছে কিনা এই দেলিয়াদটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কিনা নিকোখার্সের রচনা দেলিয়াদ, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটাও কিন্তু আসবে যে দেলিয়াদ গ্রন্থের প্রমাণ কিরকম আসবে। দেখো বাঁ দিকে ধরো চারটা কিন্তু লেখকের নাম দেওয়া আছে কিনা নিকোখার্স। ঠিক আছে, তারপর ধরো এখানে দেওয়া আছে না ক্লেওফোন। ঠিক আছে, এই হেগেমন দেওয়া আছে, ওদের কিন্তু গ্রন্থের নামটা কিন্তু বাঁ দিকে, ডান দিকে দেওয়া আছে। বাঁ দিকে কিন্তু কিনা লেখকের নাম দেওয়া আছে, ডান দিকে তাদের গ্রন্থের নাম দেওয়া আছে। তোমার কিন্তু ম্যাচ করতে হবে, মিলাতে হবে যে কোনটা কার। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দেখো এবার আসছি এবার থেকে বলছে যে ফিলোকজেনোসটা কে আবার জানতে হবে। তিমোথেউস আলোচনা দুজন রয়েছে, একজন নয়, দুজন রয়েছে। তিমোথেউস আলোচনা ফিলোকজেনোস, এরা কে? তো বলছে যে এরা দুজনে বিখ্যাত দ্বিথুরামব সঙ্গীত রচনাকার ছিলেন। লিখে নাও এটা, এই যে তিমোথেউস আর হচ্ছে না ফিলোকজেনোস, এরা দুজনেই কিন্তু না বিখ্যাত দ্বিথুরামব সঙ্গীত রচয়িতা ছিলেন। ঠিক আছে, এবার কুকুলোপোসটা কি, এটা জানতে হবে। তো কুকুলোপোস হচ্ছে না, এটা কিন্তু ইংলিশে বলা হচ্ছে যে সাইক্লপস। ঠিক আছে, বা নরখাদক, এক চক্ষু বিশিষ্ট একটা দানব। ঠিক আছে, এই কুকুলোপোস হচ্ছে না একটা, ভালো করে লিখে না, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কুকুলোপোসকে না, এটাকে ইংলিশে বলা হচ্ছে না সাইক্লপস বলা হচ্ছে, CYCLOPS, সাইক্লপস, সাইক্লপস বলা হচ্ছে ইংলিশে এটাকে। তো এটাকে না নরখাদক কি না, এক চক্ষু বিশিষ্ট দানব যে, ঠিক আছে, যে কিন্তু মানুষ খেত, যার কিন্তু একটা চোখ ছিল এই কপাল এখানে। ঠিক আছে, আর যে কিনা দানব ছিল। ঠিক আছে, মনে রাখবে এটা। হোমারের ওডিসি মহাকাব্যে এই চরিত্রে কিন্তু কথা উল্লেখ পাওয়া যায়, এর উল্লেখ পাওয়া যায় আর কি। হোমারের কিন্তু ওডিসিতে কিন্তু এই কুকুলোপোস বা এই নরখাদক দানবের কিন্তু পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, এবং পরবর্তীকালে অনেক নাট্যকার এই চরিত্রটিকে তাদের নাটকে স্থান দিয়েছেন। যেমন কে না, এই যে এপিখারমোস, আরিস্তিয়াস। ঠিক আছে, আরিস আর রয় হস্যই দন্তস্য হসন্ত তয় হস্যই আ দন্তস্য, আরিস্তিয়াস। আন্টিফানেস আছে না এউরিপিডেস। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই কুকুলোপোসকে নিয়ে কারা কারা নাটকে এই চরিত্রটিকে স্থান দিয়েছেন। এই কুকুলোপোস চরিত্রটি
এই কুকুলোপোস চরিত্রটি কারা কারা নাটকের মধ্যে স্থান দিয়েছিলেন? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কে কে বললাম যে এপিখারমোস, আরিস্তিয়াস, আর্চনা, আন্টিফানেস, আর্চনা, এউরিপিদেস, এরা কিন্তু স্থান দিয়েছিলেন। আর কি না হোমারের ওডিসি মহাকাব্যে এই চরিত্রে কিন্তু উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো আসছি না, ঠিক এই ব্যাপারেই ট্র্যাজেডি আর কমেডি পার্থক্য। কমেডি বাস্তব মানুষের হীনতর ছবি সৃষ্টি করে আর উন্নতর চরিত্র সৃষ্টি করে ট্র্যাজেডি। ভালো করে বুঝবে, খুব লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, স্টার মার্ক করে রাখবে, স্টার মার্ক করে রাখো, খুবই ইম্পর্টেন্ট লাইনটি পরীক্ষা আসবে। ঠিক আছে, ঠিক এই ব্যাপারে ট্র্যাজেডি আর কমেডির পার্থক্য কোথায় না, এই যে বিষয় যেটা বললাম আমি আগেরটা, তা ওখানে কিন্তু তার পার্থক্য। কেন না, কমেডি বাস্তব মানুষের হীনতর ছবি সৃষ্টি করে। কমেডি বাস্তবে যাদের আমরা দেখছি, যার প্রত্যেক তার কিন্তু একটা হীন মানে হাস্যকরটা কিন্তু কিনা ছবি সে তুলে ধরবে। ভালো বলছো কি বলছি, আমরা বাস্তবে যা দেখছি সমাজে যে সমস্ত কিছু দেখছি তার কিন্তু এটা কিনা ব্যঙ্গাত্মক বা একটা হাস্যকর ছবি তুলে ধরবে কিনা কমেডি, হীনতর কোনো হীন করে দেখাবে। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বললে হবে, ধরো আমার ধরে এই যে একেই কি বল সভ্যতা, তাই তো, এই একেই কি বল সভ্যতা প্রহসনে কিন্তু কিনা কালী আর নব হচ্ছে না, কিন্তু এটা কিন্তু হাস্যকর চরিত্র, তাই তো। তো মানে এখানে কিন্তু তারা কিন্তু হীন করে তাকে দেখানো হয়েছে, নিচ করে দেখানো হয়েছে, নিচু করে দেখানো হয়েছে, তাই তো। আর কিনা তাদের উন্নতর কিন্তু চরিত্র সৃষ্টি করে কিনা ট্র্যাজেডি। ঠিক আছে, ওখানে কিন্তু তাকে উন্নত করে দেখানো হবে, তার ওই হীন বিষয় তার এখানে, ওখানে কিন্তু তার হীন বিষয় থাকবে না বা হীন বিষয়টা আর থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম আমি? তো এখানেই কিন্তু শেষ হচ্ছে আমাদের অনুকরণ বিষয়টা। বোঝা গেছে জায়গাটা? কোনো প্রবলেম আছে এখান থেকে? প্রবলেম আছে কোনো এখান থেকে? প্রবলেম আছে এখান থেকে? এবার দেখো আসে না অনুকরণের পদ্ধতি, মানে কোন পদ্ধতি অবলম্বন করে অনুকরণটা করা হবে। ঠিক আছে, এবার ধরো আমি যদি বলি মাধ্যম হচ্ছে গান। ঠিক আছে, এবার গানটা আমি কি করতে পারি, আমি বিভিন্ন ভাবে গাইতে পারি, তাই তো। তা খেয়াল হতে পারে, তা কিন্তু মানে ধ্রুপদী সঙ্গীত হতে পারে, তা কিন্তু কিনা আধুনিক হতে পারে, তাই তো। তাহলে এবারে আধুনিক গান গাওয়াটা কিন্তু কিনা পদ্ধতি রয়েছে, আর ধ্রুপদী গান গাওয়াটা কিন্তু পদ্ধতি রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে গানটা মাধ্যম। এখানে আমি যে পদ্ধতি অবলম্বন করছি গানটা গাইতে হবে তার পদ্ধতি। ঠিক আছে, আর বিষয়টা কিনা সে গানটা যা ব্যক্ত করছে, যেটাকে দেখাচ্ছে, যা কিন্তু প্রকাশ করছে তার বিষয়। গানটা যা প্রকাশ করছে, যা বিষয়টা দেখায় তার কিন্তু বিষয়। ঠিক আছে, আর যে মাধ্যমে তার গাওয়া হয় তা হচ্ছে তার মাধ্যম, আর ওটা যে পদ্ধতিতে গাওয়া হয় তা হচ্ছে কিন্তু তার পদ্ধতি। ঠিক তেমনি কিন্তু এখানে অনুকরণের পদ্ধতি আছে, আমি কোন পদ্ধতি অবলম্বন করে অনুকরণটা করব। ঠিক আছে, তো এখানে বলে দেখো যে বিভিন্ন শিল্পের মধ্যে পার্থক্যের তৃতীয় কারণ হচ্ছে না এদের অনুকরণের পদ্ধতি। তো বিভিন্ন যে শিল্প রয়েছে, যে গান বলো, এই যে গান বললাম, গান, নাচ, ঠিক আছে, কাব্য লেখা বা কাব্য কবিতা বলতে পারো। ঠিক আছে, তো এগুলো কিন্তু কিনা সব কিন্তু ভিন্ন ভিন্ন শিল্প, তাই তো, সব কিন্তু একই শিল্প নয়, তাই তো। তো এদের মধ্যে কিন্তু পার্থক্যের তৃতীয় বলছে কারণ হচ্ছে কিন্তু এদের অনুকরণের পদ্ধতি। তো পার্থক্যের তৃতীয় বা 3 নাম্বার কিন্তু মানে পার্থক্যের 3 নাম্বার কারণ হচ্ছে কিন্তু অনুকরণের পদ্ধতি। ঠিক আছে, যেমন একই বিষয় একই পদ্ধতিতে কিন্তু রচনা করার সময় এটা খুবই সম্ভব যে কিছুটা বর্ণনার মধ্যে দিয়ে বলা যায়, আর কিছুটা কিন্তু যেমন হোমার করেছেন, লেখক যেন একটি চরিত্রের ভূমিকা নিয়েছেন। ভালো বোঝো, দেখবে যখন আমরা কোনো উপন্যাস পড়ি, শ্রীকান্ত বলো, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটা বলো, দেখবে যে ওখানে কিন্তু ঔপন্যাসিক কিছুটা ব্যক্ত করে দেন, প্রকাশ করে দেন, আর কিছুটা কিন্তু কিনা খাপ ছেড়ে দেন। পাঠককে কিন্তু কিনা তাকে একটা স্পেস ছেড়ে দেন, পাঠক ওখানে কিন্তু কিনা কল্পনা করে নেবে, তার কিন্তু ভাবটা ওখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এটাই বলছে যে এখানে কি করে না, এখানে সেরকম হোমার করেছিলেন কিনা তিনি কি করছেন না কিছুটা প্রকাশ করে দিয়েছিলেন, আর কিছুটা কিন্তু কিনা ভাবটা ছেড়ে দিয়েছিলেন পাঠকের উদ্দেশ্যে,
ওরা কিন্তু তার ভাবটা, তার কল্পনাটা ওখানে বসিয়ে তা কিন্তু পূর্ণ করে নেবে, যেমন আমরা পূর্ণ করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাই বলছে যে এখানে দেখো, এখানে যেন সেই হোমারের জন্য কিন্তু কোন চরিত্র যেন দাঁড়াও, এখানে দেখো যে হোমারের জন্য কিন্তু একটা চরিত্রের ভূমিকা অবতীর্ণ হয়ে গেছেন, ঠিক আছে। তিনি যেন একটা চরিত্রের ভূমিকা অবতীর্ণ হয়ে গেছেন, এটা এরকম দেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে একটা বিষয় যখন একই পদ্ধতিতে কিন্তু লেখা হবে, তখন কিছুটা কিন্তু কি করবে না, লেখার মধ্যে প্রকাশ করা হবে, কিছুটা কিন্তু ভাব বা কল্পনার মধ্য দিয়ে প্রকাশ করা হবে তার ভাবটা, ঠিক আছে, এটা বলা হচ্ছে। কিংবা সোজাসুজি নিজেই বলা যায়, কিংবা চরিত্রগুলি যেন জীবন্ত, তারাই সব ঘটাচ্ছে, এমন ভাবেও বর্ণনা করা যায়। আর কি হতে পারে না, আর ডাইরেক্টলি বলা যায়, যে ডাইরেক্টলি মানে বলতে হলো যে পুরো কাহিনীটা সে কিন্তু খোলাখুলি বলে দিল, কোনো কিন্তু ভাব রাখলো না যে পাঠক পূর্ণ করে নেবে, পাঠক কিন্তু তা কিন্তু তার ভাবটা ওখানে বসিয়ে কিন্তু সম্পূর্ণ করে নেবে, ঠিক আছে। যেমন ধরো যখন সে তুঙ্গভদ্রার তীরে যখন দেখবে যে ওই যে অর্জুন বর্মা আর ওই যে বিদ্যুৎ মাল্লা সে দ্বীপে যখন সেই রাত্রি যাপন করছে, ওখানে যে একটা ভাব রয়েছে, ঠিক আছে, সে ভাবটা কিন্তু কবি প্রকাশ করেননি, ওখানে কিন্তু খাপ ছেড়ে দিয়েছেন, এটা তোমাকে কিন্তু পূর্ণ করে নিতে হবে, তাই তো। তো এই যে বিষয়টা, তো ওখানে কিন্তু এটা বলছে যে, তো এখানে এইভাবে করতে পারেন যে কিছুটা প্রকাশ করবেন, কিছুটা কিন্তু খাপ ছেড়ে দেবেন, ঠিক আছে। আর খেতে পারে কিন্তু আর ডাইরেক্টলি কিন্তু তিনি দাঁড়াও একটা বলে দিই, হ্যাঁ, যেমন ধরো ওই যে হুতুম পেঁচার নকশা আমাদের রয়েছে, দেখবে ওখানে কোনো কিন্তু খাপ ছাড়া হয়নি, সব কিন্তু খুলোখুলি বলে দিয়েছে, যা হয় যা কিন্তু করা সব কিন্তু খুলোখুলি বলে দিয়েছে, কোনো কিন্তু খাপ ছাড়া, কোনো কিন্তু ফাঁক ছাড়া হয়নি, বা কোনো কিন্তু ভাব এখানে পাঠকের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়নি যে পাঠক পূর্ণ করে নেবে বলে, সব কিন্তু খোলাখুলি বলে দেওয়া হয়েছে। এই জন্য এটা কিন্তু ডাইরেক্টলি বলা আছে, যে ডাইরেক্টলি সে বলে দেবে। কিংবা কিনা চরিত্রগুলি যেন জীবন্ত, দেখবে যখন তোমরা কবি পড়বে, কবি উপন্যাসটা পড়বে, যেমন ধরো তোমরা যখন পড়বে যে ইয়েটা চিংড়ি পড়বে, চিংড়ি উপন্যাস, আমি তোমার বলছিলাম বারবার পড়ে, চিংড়িটা পড়বে, মাস্ট পড়বে। চিংড়িটা এমন একটা উপন্যাস, শিবশঙ্কর পিল্লাইয়ের লেখা, দেখবে চেম্মিন, ওটা কিন্তু মলয়ালম মানে নামটা চেম্মিন, আর বাংলাতে চিংড়ি। এত সুন্দর উপন্যাস যে তোমার পড়লে মনে হয় যেমন তুমি যেন ওখানে অবতীর্ণ হয়ে গেছো কিনা, ওই যে পাড়িকুট্টির ভূমিকায়, যদি ছেলে যদি পড়ো আর কি। আর মেয়ে পড়লে দেখবে যে তুমি মনে হচ্ছে যে তুমি যেন কারুতাম্মা মনে হচ্ছে, যে আমি যেন কারুতাম্মা হয়ে গেছি, ঠিক আছে। তো ওখান থেকে কারুতাম্মা পাড়িকুট্টি একটা প্রণয় একটা বিষয় রয়েছে, প্রেমের একটা বিষয় রয়েছে। তো ওখানে পড়লে যেই পড়বে, যে ছেলে পড়ে তাহলে মনে হয় যে ছেলেটাই কিন্তু কেন পাড়িকুট্টি, ঠিক আছে। আর যদি মেয়ের পড়ে, মেয়েটাকে মনে হয় যে আমি যেন সেই কিন্তু কারুতাম্মা, ঠিক আছে, এটা কিন্তু মনে হবে। ঠিক তেমনি কবি পড়লে কিন্তু তোমাকে মনে হয় যে আমি যেন নিতাই কবিয়াল, আর কি দেখবে যে পরে দেখবে যে মনে হবে, যদি মেয়ে পড়ে তাহলে মনে হয় যে আমি হয়তো বসন্ত, বা আমি বা ঠাকুরজি, ঠিক আছে। তাহলে এই যে বিষয়গুলো যেমন জীবন্ত, যেন তারাই সব করছে, তারা সব কিন্তু মানে অবতীর্ণ হচ্ছে, আসছে, তারা যেন সবকিছু এখানে করে যাচ্ছে, এই যে জীবন্ত পাঠ, ঠিক আছে, তারাই সব ঘটাচ্ছে, এমন ভাবে কিন্তু বর্ণনা করা যায়, বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই তিনটি এই কাব্যের বিভিন্ন শ্রেণীর অনুকরণে পার্থক্যের মূলে কিন্তু কি রয়েছে না, মাধ্যম রয়েছে, আর বস্তু রয়েছে, আর পদ্ধতি রয়েছে, ভালো বোঝো। তাহলে এই তিনটি কাব্যের বিভিন্ন শ্রেণীর, এই যে তিনটি কাব্য বললাম তার যে বিভিন্ন শ্রেণী রয়েছে, তার অনুকরণে পার্থক্যের মূলে কি রয়েছে না, মাধ্যম, বস্তু, আর না পদ্ধতি। মাধ্যম বলতে কিনা অনুকরণের মাধ্যমটা, অনুকরণের পদ্ধতি, আর অনুকরণের বিষয় বা বস্তু, ঠিক আছে। এটা কিন্তু তিনটা কিন্তু মেন বিষয় এখানে রয়েছে, ঠিক আছে। তো তিনি বলছেন যে এই সূত্র ধরে বলা যায় যে একদিকে সোফোক্লেস হোমার শ্রেণীর কিন্তু শিল্পী, এটা ভালো করে স্টার মার্ক করবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ভালো করে স্টার মার্ক করে নাও। এই সূত্র ধরে বলা যায় যে একদিকে সোফোক্লেস হোমার শ্রেণীর শিল্পী, কারণ দুজনেই উন্নতর মানুষ সৃষ্টি করেছেন, আবার আর একদিক থেকে তিনি আরিস্টোফানেস শ্রেণীর শিল্পী, কারণ দুজনেই এমন মানুষের ছবি আঁকছেন যারা সক্রিয়, যারা কিছু করছে, যারা কিছু কিন্তু ঘটাচ্ছে, ভালো বোঝো কি বলছে। বলছে দেখো, এদিকে সোফোক্লেস হোমার শ্রেণীর শিল্পী, কারণ দুজনেই উন্নতর মানুষ সৃষ্টি করেছেন, আবার আর একদিক থেকে তিনি আরিস্টোফানেস শ্রেণীর শিল্পী, কারণ
কারণ দুজনেই এমন মানুষের ছবি এঁকেছেন যারা কিছু করছে, যারা সক্রিয়, যারা কিছু ঘটাচ্ছে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এটা। তো এটা কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষা কিন্তু আসবে এটা। ঠিক আছে, এটা একটু ভালো করে ডিসকাস করে তাহলে। এখানে বলা হচ্ছে যে নাট্যকার কিন্তু কি না শুধু বর্ণনা করেন না, যিনি নাট্যকার তিনি কিন্তু শুধু বর্ণনা করেন না, তিনি কি করেন না, তিনি তার চরিত্রগুলির সাহায্যে কাহিনীটি আমার চোখের সামনে গড়ে তোলেন। ঠিক আছে, তিনি কি করেন না, চরিত্রগুলির সাহায্যে কাহিনীটি আমার সামনে কিন্তু ফুটিয়ে তোলেন। ঠিক আছে, গড়ে তোলেন, নির্মাণ করে দেন। ঠিক আছে, এখানে অ্যারিস্টটল কিন্তু শব্দগুলি বিশেষ প্রধানযোগ্য নাট্যকার দেখো আর অভিনেতা, পরে পরে তুমি নোটে পেয়ে যাবে, আর বলছেন এখানে দরকার নেই, প্রয়োজন নেই, তোমার নোটে পেয়ে যাবে, নোটটা একটু ভালো করে ফলো করবে। হ্যাঁ, আর ভূমিকা অংশে দেখবে যে অনেক কিন্তু তথ্য রয়েছে, তোমার নোটে সব পেয়ে যাবে। সব বলতে গেলে কিন্তু সময়টা কুলাবে না, মানে সময় হাতে নেই, তো দুটো ক্লাসের মধ্যে করতে হবে শেষ এটা, তো সময় কুলাবে না। ভূমিকাতে তোমার 167তে কিন্তু, হ্যাঁ 167তে কিন্তু কিনা পয়েন্ট রয়েছে, মানে তথ্য রয়েছে, ভালো বোঝো। ভূমিকা অংশে 167তে কিন্তু কিনা তথ্য রয়েছে বা কিন্তু মানে ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সব কিন্তু নোটে কিন্তু দেওয়া আছে। নোটটা তোমার পেয়ে যাবে, কাল পরশুর মধ্যে পেয়ে যাবে, নোটটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, ভূমিকা অংশ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, ওটা ভালো করে দেখে নেবে। দেখো, সেই জন্যই কিন্তু কেউ কেউ তাদের কাব্যকে নাটক আখ্যা দিয়েছেন, কারণ এই সব কাব্য ক্রিয়াশীল মানুষের অনুকরণ করছে। আর সেই জন্যই কিন্তু দরিয়ানরা ট্র্যাজেডি এবং কমেডি দুইয়েরই উদ্ভাবনের কৃতিত্ব দাবি করে। তো এটা ভালো করে স্টার মার্ক করে দেবে যে দরিয়ানরা ট্র্যাজেডি এবং কমেডির দুইয়েরই কিন্তু উদ্ভাবনের কৃতিত্ব দাবি করে। এটা ভালো করে স্টার মার্ক করে দেবে। আর করবে দেখো, কমেডির ওপরে অবশ্য গ্রিসে মেগারিওদের দাবি আছে, এটা কিন্তু স্টার মার্ক করে দেবে। কমেডির উপরে অবশ্য গ্রিসে মেগারিওদের দাবি আছে, এটা কিন্তু পরীক্ষায় একবার দিয়েছিল, আরও আসবে। ঠিক আছে, আর দেখো তারা বলে যে তারাই এদের উদ্ভাবক, গ্রিসে তাদের গণতন্ত্রের সময় এর জন্ম। ঠিক আছে, তাহলে কিন্তু তারাই বলছে, তারা যে এই যে মেগারিওরা বলছে যে তারাই কিন্তু এদের উদ্ভাবক বা এর কিন্তু উদ্ভাবক, কারণ না কমেডির। ঠিক আছে, গ্রিসে তাদের কিন্তু গণতন্ত্রের সময় কিন্তু এটা কিন্তু জন্ম নিচ্ছে এই কমেডি। ঠিক আছে, আর স্টার মার্ক করবে যে সিসিলি থেকে কবি এপিখারমুস এসেছিলেন, স্টার মার্ক করে দাও। সিসিলি থেকে কিন্তু কবি এপিখারমুস আগত হয়েছিলেন। তিনি থিওনিদেস এবং মার্গিতেসেরও আগের লোক ছিলেন, আগের লোক। তো এটা কিন্তু ঘুরিয়ে দেবে কি করে, দেখো এনটি কেমন প্রশ্ন করে, দেখো ওই প্রশ্ন করবে এরকম যে এপিখারমুস, থিওনিদেস এবং মার্গেতের ওয়েট করো, এপিখারমুস, থিওনিদেস এবং মার্গেসেরও পরের লোক, মানে মার্গেসের পরবর্তী কিন্তু পরবর্তীকালে আবির্ভূত হচ্ছেন বা বর্তমান ছিলেন, এটা প্রশ্ন করবে। কিন্তু কি না, এটা আগে হবে। ঠিক আছে, পরে নয়। ঠিক আছে, মনে রাখবে। তো এখানে তাহলে এপিখারমুসকে মনে রাখতে হবে। তো এপিখারমুস হচ্ছে না, এপিখারমুস হচ্ছে সিসিলির লোক ছিলেন, মনে রাখবে এটা। এটা এপিখারমুসকে বলে, কেউ কারমুস বলে, মানে পার্থক্য আছে উচ্চারণে। কেউ কিন্তু এপিখারমুস বলে, কেউ কিন্তু এপিকারমুস বলে। ঠিক আছে, তো তিনি কিন্তু কিনা সিসিলির লোক ছিলেন। ঠিক আছে, কিন্তু উভয় কিন্তু একই, কোনো গুলিয়ে ফেলবে না যে এপিকারমুস ভিন্ন এপিখারমুস ভিন্ন, কিন্তু এটা কিন্তু ভিন্ন নয়, একই, কিন্তু এটা উচ্চারণে পার্থক্য। কেউ কিন্তু এপিকারমুস করছে, কেউ কিন্তু এপিখারমুস করছে। ঠিক আছে, তাহলে কিন্তু এপিকারমুস কিন্তু সিসিলির লোক ছিলেন। ঠিক আছে, প্রাত্যহিক জীবনে কথা নিয়ে কিছু লঘু রচনা তিনি লিখেছিলেন। আর থিওনিদেস এবং মাগনেস প্রাচীন কালের কমেডি রচয়িতা, এটা বললাম।
মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর লোক কারা না, এই থিওনিদেস আর ম্যাগনেস। ঠিক আছে, প্লেটো কমেডির রচয়িতা হিসাবে এপিকার্মুসকে উচ্চস্থান দিয়েছেন। তাহলে প্লেটো কিন্তু কমেডির রচয়িতা হিসাবে কিন্তু এই এপিকার্মুসকে উচ্চস্থান দিয়েছে। প্রশ্ন আসবে, খুব ভালো করে স্টার মার্ক করে রাখো। ঠিক আছে, এটা কিন্তু খুব কিন্তু প্রশ্ন আসবে। এবার দেখো আসছি যে ট্র্যাজেডির উপরেও কিন্তু কিনা পেলোপনেসীয়দের দাবি আছে। তাহলে কিন্তু কি বলা, কমেডির উপরে কিন্তু কিনা মেগারিওর দাবি আছে। গুলি ফেলো না, গুলি ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো কমেডির উপরে কিন্তু কিনা মেগারিওদের দাবি আছে। এটা কিন্তু আগের বার প্রশ্ন দিয়েছিল যে এই ট্র্যাজেডির উপরে কার দাবি আছে, সবাই কিন্তু মেগারিও করছে। মেগারিও কিন্তু হবে না, এটা কিন্তু কিনা পেলোপনেসীয় হবে। ঠিক আছে, কিন্তু গুলি ফেলো না। তাহলে কিন্তু কমেডির উপরে কিন্তু মেগারিওদের দাবি আছে এবং ট্র্যাজেডির উপরে কিন্তু কিনা পেলোপনেসীয়দের দাবি আছে। পোলো নয়, পেলোপনেসীয়, সরি, এই উচ্চারণটাই কিন্তু পেলোপনেসীয় করে দেবে। পেলোপনেসীয়দের দাবি আছে। হ্যাঁ, তাদের সপক্ষে যুক্তি হচ্ছে না দুটি শব্দ। তারা বলছে যে তাদের ভাষায় গ্রামের প্রান্তবর্তী অঞ্চলকে কোমাই বলা হয়। এই পেলোপনেসীয়দের মানে মতে গ্রামের প্রান্তবর্তী বা গ্রামের যে শেষ সীমানা, সেই সীমানাটা প্রান্তটা কিন্তু কি বলা হয় না, কোমাই বলা হয়। ঠিক আছে, আর আথেনীয়রা বলে কিন্তু দেমই। ঠিক আছে, তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে এই কোমাইটাকে কারা দেমই বলে, কারা কিন্তু কোমই বলে। কারা কোমাই বলে, কারা কিন্তু দেমই বলে। ঠিক আছে, কারা কোমাই, দেমই, কোমই নয়। ঠিক আছে, কোমাই আর দেমই। তাহলে কি বললাম যে এখানে পেলোপনেসীয়রা কিন্তু বলছে যে গ্রামের প্রান্তবর্তী অঞ্চলকে কোমাই বলে, আর কিন্তু কিনা আথেনীয়রা বলে দেমই। ঠিক আছে, তাদের বক্তব্য হচ্ছে কিনা যে কোমাই জেইন অর্থাৎ আনন্দে মাতোয়ারা হওয়া থেকে কিন্তু কমেডির লেখকের নাম হয়নি, হয়েছে কোমাই শব্দ থেকে। ভালো করে দেখো কি বলছে। এদের অভিমত হচ্ছে বা এটা কিন্তু মত প্রকাশ করছেন যে কোমাই জৈন মানে কি, কোমাই জৈন মানে হচ্ছে না আনন্দে মাতোয়ারা হওয়া। আনন্দে মাতোয়ারা হওয়া বুঝে, তার থেকে কিন্তু কি না কমেডির কিন্তু লেখকদের নাম হয়নি, হয়েছে কিসের না, কোমাই থেকে। ঠিক আছে, এই কোমাই থেকে কিন্তু তার কিন্তু নামটা হয়েছে, কারণ তারা শহর থেকে বিতাড়িত হয়ে গ্রামের প্রান্তরে ঘুরে বেড়াতেন। তাহলে ভালো বললাম যে এরা বলছে যে কোমাইয়ের অর্থটা কি না, গ্রামের ওই যে প্রান্তরটা বলা হচ্ছে, তাই তো। তাহলে দেখো বললাম যে কোমাইয়ের অর্থ হচ্ছে কি না ওই যে দেখো বলা হচ্ছে এখানে যে গ্রামের প্রান্ত, তাই তো। হ্যাঁ, গ্রামের প্রান্তবর্তী অঞ্চলে কোমাই বলা হয়, তাই তো। তাহলে এরা বলছে যে এই কমেডি রচয়িতা এই কমেডি বলা হচ্ছে কেন বা কমেডি রচয়িতা কেন বলা হচ্ছে, দেখো এরা কিন্তু কিনা এক সময় গ্রামের প্রান্তরে ঘুরে বলতো। ঠিক আছে, ঘুরে বলতো, বিতাড়িত হয়ে কিন্তু ঘুরে বলতো। ঠিক আছে, তাহলে কিন্তু এদের মত হচ্ছে যে এই কমেডি রচয়িতারা এরা কিন্তু কিনা বিভিন্ন শহর থেকে বিতাড়িত হয়ে গ্রামের প্রান্তরে বা প্রান্তে কিন্তু ঘুরে বলতো। তার থেকে কিন্তু কমেডি কিন্তু নামটা আসছে বা কমেডি রচয়িতা কিন্তু নামটা আসছে। ঠিক আছে, তো এবার দেখো আসে না আথেনীয়রা বলে প্রাত্যয়িন। আথেনীয়রা বলে প্রাত্যয়িন কাকে না, এই যে কমেডিটাকে বা কমেডির যে বিষয়টাকে। ঠিক আছে, প্রাত্যয়িন বলে। তাহলে কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, প্রশ্ন দেবে কেমন, তালিকা হবে, মানে তালিকা হবে। প্রথমে বাঁ দিকে থাকবে কি, বাঁ দিকে থাকবে তোমার কিন্তু কারা কি বলছে। ঠিক আছে, যেমন ধরো এই যে কোমাইটা কারা বলছে, ঠিক আছে, দেময় কারা বলছে। ঠিক আছে, আর হচ্ছে না এই যে প্রাত্যয়িন কারা বলছে। ঠিক আছে, আর কোমাই জেনটা কি। ঠিক আছে, সব কিন্তু হয় অর্থ বা তার কিন্তু কে বলছে বা কারা বলছে। ঠিক আছে, এটা কিন্তু তালিকা আসবে, মানে ছক আসবে, তোমাকে কিন্তু কিনা সিকোয়েন্স করতে হবে, মানে মেলাতে হবে তোমাকে। ঠিক আছে, তো এইখানে কিন্তু দেখো আর একটু বলে দিই, তাহলে হচ্ছে কোমাই আর হচ্ছে না দেমই, এটা কি জানতে হবে আমাদের, একটু বলে দিই, তারপরে আমি আসছি বাকিটা। তো কোমাই আর দেমই হচ্ছে আথেনীয়রা অবশ্য এটা কিন্তু জানতেন আথেনীয়রা।
তার মানেও ছিল গ্রাম। তাহলে এই যে কোমাই আর দেময়ীদের কাছে কিন্তু এই দেময়ী এটা কিন্তু নাম ছিল, আথেনদের কাছে গ্রাম ছিল, গ্রাম, এর অর্থ ছিল কিন্তু গ্রাম। ঠিক আছে, মনে রাখবে। আর দেখে পাচ্ছি তারপরে এই যে আথেনীয়রা বলে প্রাত্যয়িন, এটা দেখো একটু শুনে নাও যে এখানে কিন্তু অ্যারিস্টটল কিন্তু কোনো কিন্তু মতবাদ দেননি বা মতামত কিন্তু জানাননি প্রাত্যয়িন নিয়ে। ঠিক আছে, কিন্তু কোনো মতবাদ বা মতামত কিন্তু তিনি ব্যক্ত করেননি। দ্বিতীয়ত ট্র্যাজেডিস বিষয়টিকে, ঠিক আছে, কোনো কোন ব্যুৎপত্তি তিনি দেননি। কে না, এই অ্যারিস্টটল ট্র্যাজেডি কিন্তু উৎপত্তি, যে সবাইটা যে উৎপত্তি নিয়ে কিন্তু কোনো কিন্তু তার কিন্তু ব্যাখ্যা তিনি করেননি বা তার কোনো কিন্তু ব্যাখ্যা তিনি দেননি। ঠিক আছে, লিখে নাও। এই যে প্রাত্যয়িন, এটা কিন্তু অর্থ হচ্ছে, এটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে কিনা সাগগীতি। লিখে নাও, প্রাত্যয়িন এটা কিন্তু অর্থ হচ্ছে না গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে না ছাগগীতি, ছাগগীতি। আজকে এখানে থাকবে। বোঝা গেছে কি বললাম আমি? বিষয়টা বোঝা গেছে তো, যেটা পড়ালাম? বেশি বেশি পড়ালে তোমার